এসআইআর নিয়ে তৃণমূল বিজেপি তুঙ্গে তরজা। তারই মধ্যে কল্যাণের শহরে সুকান্ত মজুমদার, শ্রীরামপুরে সুকান্তর বাইক র্যালি, শ্রীরামপুরে বাইক মিছিলে সুকান্ত মজুমদার। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সুস্মিতা। সুস্মিতা, আমরা দেখেছি যে গতকালকেই সুকান্তকে চ্যালেঞ্জ করেছিলেন কল্যাণ, আর আজ কল্যাণের লোকসভা এলাকা, সেখানেই সুকান্তর বাইক মিছিল। দেখো, গতকাল কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি চ্যালেঞ্জ করে দিয়েছিলেন সুকান্ত মজুমদারকে, তারপর আজও তিনি সুকান্ত মজুমদারের উপরেই চ্যালেঞ্জ করেছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সুকান্ত মজুমদারের সাহস থাকলে তিনি শ্রীরামপুর আসুক। এই মুহূর্তে সুকান্ত মজুমদার শ্রীরামপুর বৈদ্যবাটী অঞ্চলে পাঞ্চচন্দ্র মোড় বৈদ্যবাটীর সেখানে কর্মী সম্মেলন করছেন, বিজয় সম্মেলন অনুষ্ঠানে যোগদান করেছেন। ত্রিপুরা শ্রীরামপুর একাধিক সাংগঠনিক জেলা জেলা কর্মী সমর্থক তারা উপস্থিত আছেন। এখনো পর্যন্ত নির্বিঘ্নে সুকান্ত মজুমদার কলকাতা থেকে বৈদ্যবাটী নেতাজি মোড় থেকে বাইক র্যালি করে বৈদ্যবাটী পাঞ্চচন্দ্র মোড়ে এই সম্মেলন করছেন। গোটা রাস্তায় সুকান্ত মজুমদার একেবারেই নির্বিঘ্নে এসেছেন। যদিও শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে ঢোকার পর থেকেই সুকান্ত মজুমদারের সঙ্গে একেবারে কয়েকশো বিজেপি কর্মী সমর্থক তারা যোগদান করে বাইক র্যালিতেও বেশ কয়েকজন বিজেপি কর্মী সমর্থক তারা বাইক র্যালি করে আসে। এবং পরবর্তী সময় সুকান্ত মজুমদার একই কথা বলেন, সুকান্ত মজুমদার তিনি নির্বিঘ্নে এই অঞ্চলে জনসভা করবেন, এই অঞ্চলে তিনি নির্বিঘ্নে কর্মী সম্মেলন করবেন। অর্জুন সিংয়ের উপস্থিতিতে এই মুহূর্তে কর্মী সম্মেলন চলছে। সুকান্ত মজুমদার, অর্জুন সিং সকলে উপস্থিত রয়েছেন ত্রিপুরা এবং শ্রীরামপুর সাংগঠনিক জেলা সভাপতি। যদিও এই যে ডাক গতকাল থেকে যে বাকযুদ্ধ চলছিল কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং সুকান্ত মজুমদারের, সেই বাকযুদ্ধতেই রয়েছে। তার বাকযুদ্ধ এখনো পর্যন্ত দেখা যায়নি। এখনো পর্যন্ত নির্বিঘ্নে কলকাতা থেকে সুকান্ত মজুমদার তিনি পৌঁছে দিয়েছেন বৈদ্যবাটী এবং এই মধ্যে কর্মী সম্মেলনে সুকান্ত মজুমদার। বেশ, ধন্যবাদ সুস্মিতা। কেন কল্যাণের এলাকায় কেন্দ্রীয় মন্ত্রীর বাইক মিছিল? কারণ দুই নেতার এসআইআর হুঁশিয়ারি। এসআইআরে বাধায় গুলির হুঁশিয়ারি। বুধবার গুলির হুঁশিয়ারি দিয়েছিলেন সুকান্ত মজুমদার, আর পাল্টা চ্যালেঞ্জ ছুড়েছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সাধারণ মুসলিম ভাইদেরকে, যারা আমাদেরকে ভোট দেন না, তাদেরকেও বলছি, তৃণমূলের নেতাদের কথায় রাস্তায় নামবেন না। রাস্তায় নামলে সেন্ট্রাল বাহিনী নামবে, যেরকম মুর্শিদাবাদে নেমেছিল। যদি ভ্যান্ডালিজম করেন, দোকান ঘর পোড়ান, বাড়িতে আক্রমণ করেন, তৃণমূলের কোন নেতার ছেলের জীবন যাবে না। সেন্ট্রাল বাহিনী নামলে করে কিন্তু গুলি চলবে, আপনার বাড়ির লোকেটার গুলি লাগবে। তৃণমূলের নেতারা এসি ঘরে বসে থাকবে, তাদের কিন্তু গুলি লাগবে না। তাই তৃণমূলের ফাঁদে পা দেবেন না। একটা ভোটারকে বাদ দিয়ে দেখুক না ইলেকশন কমিশন, স্তব্ধ করে দেবো একদম। আর ওই ছোড়াটা, যেটা একটা মন্ত্রী আছে, হ্যাঁ ছোড়াটা মন্ত্রী একটা হয়েছে, দেখ না তুই কোথায় সিএসএফ গুলি নিয়ে চলে, ওই গুলি তোর বুকে লেগে যাবে। ওর মাস্তানি বার করে দেবো একদম। বালুরঘাটে ঢুকেছি, এবার 10,000 ভোটে জিতেছি, এবার দেখছি আমরা সিআইএসএফ দিয়ে গুলি করে চালাবে বলছি। অত বড় হিম্মত! বাংলার মানুষকে চিনিস না, ওই উত্তরপ্রদেশ দেখাস, দু চারটে ওই কি জানা সুকান্ত এমনি হাওয়া দিয়ে উড়ে যায়, হাওয়া দিয়ে আমাদের কাছে উড়ে যায়। কোনোদিন মাঠে জীবনে দেখেছেন? আয় না একবার বক্তৃতা দিতে আমাদের এখানে, আয় তুই শ্রীরামপুরে বলবি, আয়, তারপর তুই ঘরে ফিরে যাস কি করে দেখবো। ফু দিতে দিতে তৃণমূলের গলা শুকিয়ে গিয়েছে, কটাক্ষ সুকান্ত মজুমদারের। উনি বলছিলেন না যে ফু দিয়ে উড়িয়ে দিবেন আমাদেরকে। সুকান্ত মজুমদারকে ফু দিয়ে ওড়াতে তো মমতা বন্দ্যোপাধ্যায় 4 বার গেছিলেন 2024-এ। 4টে বিধানসভায় 4টে সভা করেছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় 2টো বিধানসভায় 2টো সভা করেছিলেন। এতজন মিলেও চেষ্টা করার পর সুকান্ত মজুমদারকে কিন্তু ফু দিয়ে ওড়ানো যায়নি। ফু দিতে দিতে ওনাদের গলা শুকিয়ে গেছে। আমরা তো দেখতে চাই কত দম আছে। ঢাকা কলসি বাজে বেশি। শুভেন্দুর মুখে ফের রাষ্ট্রপতি শাসন। এবারে ডেডলাইন 2026-এর 4 মে। এসআইআর না হলে নির্বাচন নয়, হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর। এসআইআর হলো সেমিফাইনাল। আমরা দেখতে চাই আপনাদের কত বড় ক্ষমতা। নো এসআইআর, নো ইলেকশন। 4 মে রাত্রি 12টার মধ্যে যদি পশ্চিমবঙ্গে নতুন মুখ্যমন্ত্রী, তার মন্ত্রিমণ্ডল শপথ না নেয়, রাত্রি 12টার পরে কাউকে কিছু করতে হবে না, রাষ্ট্রপতি শাসন হয়ে যাবে। আর রাষ্ট্রপতি শাসন হলে সিপিএম তো তাও টিকে আছে, 2-4টে লোক, এদের তো অস্তিত্বই থাকবে না। এসআইআর নিয়ে তোপ আরামবাগের তৃণমূল সাংসদ মিতালি বাগের। নাম বাদ গেলে চোখ উপড়ে নেওয়ার তো। এই খানাকুলের মাটি থেকে দাঁড়িয়ে আজকে আরো একটা কথা বলে যাচ্ছি, এসআইআর এর নাম করে
যদি একটা ভোটারের নাম বাদ যায়, যারা বাদ দেবে তাদের চোখ দুটোকে উবড়ে ফেলা হবে এখান থেকে, একেবারে বিভাজন করবে, ভাইয়ে ভাইয়ে দাঙ্গা লাগাবে, আমরা ললিপপ খাবো, সে যুগ সে সময় ভাই চলে গেছে। ধর্ম নিয়ে রাজনীতি করছে বিজেপি, ধর্মের নামে অধর্ম পালন। বিজেপির বিরুদ্ধে চড়া সুর মমতা বন্দ্যোপাধ্যায়ের, দিলেন ঐক্যের বার্তা। 10 কোটি 11 কোটি লোক, কোথাও একটা ঘটনা ঘটলে সব তো পুলিশ তো বাড়ি বাড়ি গিয়ে পাহারা দেয় না। একটা ঘটনা ঘটেছে, পুলিশ সঙ্গে সঙ্গে অ্যাকশন নিয়েছে। তোমরা তো সবচেয়ে বড় আনসেফ পার্টি। তোমরা দেশটাকে সর্বনাশ করেছো, মানুষকে সর্বনাশ করেছো, সংবিধানকে সর্বনাশ করেছো, গণতন্ত্রকে সর্বনাশ করেছো, আর ধর্মের নামে অধর্ম পালন করছো। কই আমার সাথে তো কোনোদিন হোলি খেলা নিয়ে রাজস্থানীদের কোনো ঝগড়া হয়নি। আবার আমি যদি তাদের সাথে অংশগ্রহণ করি তখন আমাকে বলবে দেখো দেখো কি করছে, আমি বেশ করেছে করবে। আমি যদি গুজরাটের সাথে সাথ দিই তোর কি, আমি যদি রাজস্থানীদের সাথে সাথ দিই তোর কি, আমি যদি বাংলার কালচারকে সাথ দিই তোর কি, আমি যদি রমজানে যাই তোর কি, আমি যদি গুরুদুয়ারা যাই তোর কি, আমি যদি বড়দিনে যাই তোদের কি। আমি ঠিক করব আমি কোথায় যাব না যাব। 6 বছর ধরে চুপ করে থাকায় রাজীব কুমার মামলায় সিবিআইয়ের আর্জি খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। তীব্র ভর্ৎসনা করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে। বছর ধরে চুপ, তাই রাজীব কুমার মামলায় সিবিআই এর আর্জি খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। তার আগে দেশের শীর্ষ আদালতে তীব্র ভর্ৎসনার মুখে পড়তে হলো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে। 2019 সালে রাজীব কুমারের আগাম জামিন মঞ্জুর করে কলকাতা হাইকোর্ট। 3 দিনের মধ্যে হাইকোর্টের নির্দেশ চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় সিবিআই। তারপর 6 বছর কেটে গিয়েছে, রাজীব কুমারকে হেফাজতে চেয়ে কোনো আবেদন করেনি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তারপর গত সোমবার রাজীবের আগাম জামিন খারিজের আবেদন নিয়ে শীর্ষ আদালতে পৌঁছয় সিবিআই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে তীব্র ভর্ৎসনা করেন প্রধান বিচারপতি বি.আর. গাভাই। কেন্দ্রের প্রতিনিধি সলিসিটর জেনারেল তুষার মেহতাকে প্রশ্ন করেন, 6 বছর আগে আগাম জামিন নেওয়া হয়েছে, আপনারা এতদিন এই নিয়ে ভাবেননি কেন? সলিসিটর জেনারেল তখন বলেন, কলকাতায় সিবিআই তদন্তকারীদের আটক করা এবং সিবিআই অফিসারের বাড়িতে হামলার যে মামলা চলছে তার সঙ্গে এটাও শোনা হোক। প্রথমে মামলাটি শুনতেই রাজি হচ্ছিলেন না প্রধান বিচারপতি। তারপর সলিসিটর জেনারেল অনুরোধ করলে তিনি আরও একদিন শুনানির অনুমতি দেন। শুক্রবার ছিল সেই শুনানি। সিবিআই এর হয়ে সওয়াল করতে উঠে সলিসিটর জেনারেল ফের বলেন, কলকাতায় সিবিআই অফিসারদের গ্রেপ্তার করা হয়েছিল, জয়েন্ট ডিরেক্টরের বাড়িতে হামলা হয়েছিল, গোটা সিস্টেম এমনকি মুখ্যমন্ত্রী পর্যন্ত রাজীব কুমারকে বাঁচাতে নেমে পড়েছিলেন, বাড়ি পর্যন্ত চলে গিয়েছিলেন। যদিও এই সব কথায় গুরুত্ব দেননি প্রধান বিচারপতি। সলিসিটর জেনারেলের উপর কিছুটা বিরক্তই হন তিনি। সিবিআই এর আর্জি খারিজ করে দেন। আজকে 7 বছর ধরে যে অভিযোগ সিবিআই করছিল এবং করে যেভাবে রাজীব কুমারের কাস্টাডি চাইছিল, আজকে প্রমাণ হয়ে গেল যে অভিযোগগুলো যেদিন থেকে উনি ইন্টারিম প্রোটেকশন পেয়ে গেলেন তারপর থেকে একবারের জন্য আর সিবিআই ওনাকে ডাকলেন না। তার কারণটা হচ্ছে মেটেরিয়াল নেই। একটা মিথ্যার উপর ভিত্তি করে কতদিন একটা কেস চলতে পারে? প্রমাণিত হয়ে গেল রাজ্য সরকার সঠিক, রাজীব কুমার সঠিক এবং পুরো ব্যাপারটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। 2021-এর ইলেকশনের আগেও এই কেসটাকে জ্যান্ত করা হয়েছিল, আবারও এই কেসটাকে জ্যান্ত করার চেষ্টা হয়েছিল। ইনভেস্টিগেটিং এজেন্সিদের দিয়ে কখনো ভোট হয় না। সারদা কাণ্ডে মূল মামলার শুনানি চলবে আগের মতোই। 8 সপ্তাহ পর সেই মামলার শুনানি। নিউজ 18 বাংলা।